মানুষের এই একটা জীবনে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। এই অনুষ্ঠানে এসে মাঝে মাঝে আপনাদেরকে সে কথাটা বলি, মানব জীবনের সম্পর্কের নানা দিকের পাশাপাশি বন্ধুত্ব সম্পর্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনি আমি সবাই আমরা সেই কথাটা খুব বেশি মনে প্রাণে বিশ্বাস করি। সেই বন্ধুত্বের আহ্বানে শুরু করছে আজকের বন্ধু তোমারই খোঁজে। ইভান সাইর আপনাদের সাথে আছি। অনুষ্ঠান জুড়ে আমাদের প্রিয় এবং সম্মানিত কোনো মানুষ আমাদের সাথে অতিথি হয়ে আসেন এবং তার কাছ থেকে তার জীবনের সেই বন্ধুত্বের দিন আর বন্ধুদের গল্পগুলোই শুনি। আজও আমরা হাজির করেছি আমাদের প্রিয় একজন সঙ্গীত শিল্পীকে। তিনি বাউল শিল্পী। তার কণ্ঠে তিনি মাতিয়ে বেরিয়েছেন সারা পৃথিবী। তিনি আমাদের গানকে পৌঁছে দিয়েছেন পৃথিবীর বুকে। তিনি আমাদের প্রিয় শিল্পী কিরণ চন্দ্র রায়। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথি কিরণ চন্দ্র রায়কে। স্বাগত। ইভান, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি এবং সবসময় আমি বলি যে আপনাদেরকে যখন এই অনুষ্ঠানের মাধ্যমে পাই তখন আনন্দটা আরো বেশি বেড়ে যায়। একটু হাঁটিয়ে দাদা, আমরা হেঁটে হেঁটে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এরকম চমৎকার প্রকৃতির মাঝে এসে আমার কাছে মনে হয় যে বন্ধুত্বের কথাগুলো মানুষের ওভাবে না বলা হলেও বুকের এক পাশে থেকেই যায়। তো আপনার সেই একেবারে ছোটবেলার বন্ধুদের কথা দিয়ে শুরু করতে চাই। ছোটবেলায় আমার পাশের বাড়িতেই আমার এক কাকাতো ভাই সম্পর্কে, ওর নাম হচ্ছে নলিনী, ডাকনাম কেরু। আচ্ছা, তা কেরু আর আমি ছিলাম মূলত একদিকে ভাই আর একদিকে বন্ধু। তো অন্য বন্ধু যারা ছিল, মানে এর বাইরেও তো ছোটবেলায় আরো অনেক বন্ধু থাকে, তাদের আর মনে পড়ছে? অনেক বন্ধু ছিল। এক বন্ধু ছিল, ওর নাম ছিল সুশীল। একটা জায়গাতেও পাগল হয়ে যেত, ওকে যদি সুরসুরি দেওয়া যেত যে এবার আমরা যাত্রা করছি। আচ্ছা, ওর ডাকনাম বুইলে। কি নাম? বুইলে। বুইলা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ভালো নাম সুশীল। হ্যাঁ। তো ও তখন নাওয়া খাওয়া ঘুম সব ভুলে ও ঝাঁপিয়ে পড়তো। তো এর বাইরে কি মানে দুষ্টামির কোনো স্মৃতি নাই বন্ধুদের সাথে? দুষ্টুমি তো করতেই হতো। হ্যাঁ। একবার এক কাকা মাংস রান্না করলো, তো মাংসটা যখন আনলো তখনই আমি বলছি যে তুমি যে এই মাংসটা আনলে তা একটু আমাদের দাও না। তো কাকা আমাকে উত্তর দিল, আমরাই পাই না আবার তোমাদের দেবো, শরিকি কাকা। তা আমাদের মনে ওটা খুব ব্যথা দিল যে এটা কোন ধরনের বিহেভ। আমি আশা করেছিলাম ও বলবে যে দরকার কি তোমার নেওয়ার, রান্না হবে, রাত্রে এসো তুমি খাবে। সেটা বললো না। তো রাত্রির বেলায় তখন গ্রামে পাহারা দিচ্ছে, 71 সাল বর্ষাকাল, সম্ভবত আশ্বিন মাস। নৌকো, আমাদের এলাকাটা ভর এলাকা, খুব পানি এলাকা, দুধে মাছে ফসলে আমরা পরিপূর্ণ ছিলাম। যদিও পদ্মা গর্ভে এখন সবই বিলীন হয়ে গেছে আমাদের এলাকাটি। তো আমরা ওই দিন কয়েক বন্ধু মিলে, বাদল, চিত্ত, এই যে যার কথা বললাম বুইলা, সুশীল, আমরা ঘোষণা দিলাম যে আজকে রাত্রে পাহারাটা আমরা দেব। ওর মধ্যে একজন ছিলেন আমাদের সিনিয়র কাকা, তাকে বললাম, সুনীতি কাকা, তাকে বললাম যে আপনার যাওয়া দরকার নেই, কারণ আমরা পোলাপানে আজকে দেব। কিন্তু উনি ছিলেন ভয়ানক বুদ্ধিমান মানুষ। তো উনি ভাবলেন দেয়ার ইজ সামথিং রং, ওরা আমাকে নিতে চাচ্ছে না কেন, উনি রাজ্যে বসে আছেন। আমরা যথারীতি রাত্রে বেরিয়ে, গ্রামের পাকের ঘর তো আলাদা অনেক দূরে থাকে, তো আমরা পেছন দিয়ে নৌকা লাগিয়ে পাকের ঘর থেকে হাঁড়ি ধরে মাংসটা চুরি করে নিয়ে এলাম। মাংসটা ছিল কচ্ছপের মাংস, তো যার জন্য একটু ব্যতিক্রম, ওটা তো হামেশা পাওয়া যায় না। নিয়ে এসে আমরা টুকটুক করে খাচ্ছি। ওই যে সুনীতি কাকা ওখান থেকে 7 ব্যাটারি টর্চ ফোকাস করে বলতেছে, এই শোন, ঘাটে আয়। তা আমরা তো পড়ে গেছি বিপাকে। ওই হাঁড়িটা নৌকোর নিচে ঢুকিয়ে দিয়েছি। তো নৌকাটা এগিয়ে যখন ঘাটে লেগেছে তখন উনি, এই তোরা কি করতেছিস বলে 7 ব্যাটারির লাইটার দিয়ে, ওটা কি? আমরা বললাম যে কাকা ধরা পড়ে গেছি, এই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আমাদের বাড়িতে আজকেই গরম মুড়ি ভাজছে, আর আমাদের গাছে তো জানিস যে ওই কাগজি লেবু আছে। হ্যাঁ জানি। তাহলে আয়, ওগুলোতে মিলাই খেলে মজা পাবি। আরো গল্প শুনবো এবং এই বন্ধুদের এরকম মজার মজার গল্পই শুনবো। একটু সামনের দিকে যাই। আচ্ছা, আমার এবার খুব ইচ্ছে করছে আপনার স্কুলের সময়টা কেমন ছিল, মানে সেখানে বন্ধুরা কারা ছিল আর কি করতেন সেই কথাগুলো শুনতে। স্কুলের সময় সবসময় খুব চমৎকার, আমাদেরকে অভিভূত করে এই জন্য
যে আমরা পদ্মাপাড়ের মানুষ। আমার যে স্কুলটা ছিল সেটা একেবারে পদ্মা নদীর থেকে 2 মিনিটের দূরত্ব। ওই এলাকাটির নাম হচ্ছে হরিরামপুর তথা লেসরাগঞ্জ। সেই লেসরাগঞ্জটি ছিল একটি এত চমৎকার একটি সাংস্কৃতিক আবহ, এটা আমি বাংলাদেশের তাবৎ বাংলাদেশ ঘুরেও তেমনটি আমি পাই না। স্কুলের বন্ধু কারা ছিল? স্কুলের বন্ধুর মধ্যে তো অসংখ্য নাম, বিশেষ করে যার সাথে আমি খুব ক্লোজ মেলামেশা করতাম ও হচ্ছে শামসু, আশরাফ। এই দুজনের সাথে মেলামেশা করতাম, কারণ আমার গণ্ডিটা আমি এই দিকে খুব একটা বেশি রাখিনি। আমার গণ্ডিটা খুব বেশি আমি ব্যপ্ত রাখতাম সঙ্গীতের লাইনে, তো যার জন্য এটার মধ্যে আমার একটু সীমাবদ্ধতা ছিল। কিন্তু তারপরে যে দুজন বন্ধু ছিল তাদের সাথে কি কোনো স্মৃতিকে আজকে মনে পড়ছে স্কুলের সেই সময়টা? প্রতিনিয়ত আমরা বাড়ির থেকে 3.5 মাইল, ওই সময় মাইল বলতো, কিলো নয়, আমরা হেঁটে স্কুলে যেতে হতো। আমরা 1 মাইল হেঁটে যাওয়ার পরই শামসুর বাড়ি। ওই দল বেঁধে আমরা গল্প করতে করতে যাচ্ছি, এ গাছের আম পাড়া, ও গাছে ঢিল মারা, দুরন্তপনা চলছে। স্কুলে যেয়ে পড়ছি, সে স্কুলে আবার আগে যেতে হবে। শামসুর কথা বললাম, শামসু আবার ফার্স্ট বয় ছিল, কখনো ফার্স্ট বয় কখনো সেকেন্ড বয়। ওই সচিন ছিল ফার্স্ট বয়, শামসু ছিল কখনো ফার্স্ট বয়। ওই দুজনের মধ্যে খুব কম্পিটিশন চলতো, শামসু আর ইয়ে। আর আমি অত ভালো ছাত্র হওয়ার কখনো চেষ্টা করিনি, কারণ আমার মূল দীক্ষাটাই ছিল ছোটোবেলার থেকে ধ্যান ধারণা সব কিছু সঙ্গীত নির্ভর। কলেজে এসে মানিকগঞ্জ শহরে এসেও আমি আমার যাদের সাথে লেখাপড়া করেছি তাদেরকে খুব একটা বন্ধু বানাতে পারলাম না। বন্ধু হয়ে গেল আমার ওখানে যারা গান বাজনার সঙ্গে জড়িত, প্রতিনিয়ত গান বাজনা, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সবাই আমাকে এত আদর। আমার হাই স্কুল জীবনে যেমন আমার হেডমাস্টার ছিলেন, ওনার নামও শামসুদ্দিন সাহেব, ফিলোসফার মানুষ ছিলেন। এত সঙ্গীত প্রিয়তা ছিল তার, আমার প্রধান শিক্ষকের, সেই শামসুদ্দিন সাহেবের। এরপরে যখন কলেজে এলাম, জলিল সাহেব সুফি মানুষ, দেখতেও যেমন দর্শনদারি, সবরি কলার মতো গায়ের রং, তিনিও সঙ্গীত প্রিয়। দুপুরবেলা খাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যেতেন, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বলে, চলো কিরণ এখন কলেজের দিকে যাই, ওই হারমোনিয়ামটা দে, তাহলে একটা গান করে নাও, অমুক গানটা একটু করো। গানটা শুনিয়ে স্যার আর আমি আবার কলেজের দিকে হাঁটা ধরলাম। এই অবস্থা। আপনি বলছিলেন যে গানের সাথে আপনার বন্ধুত্ব, মানে গানের মানুষদের সাথে ওই সময় বন্ধুত্ব বেশি গড়ে উঠেছে? গানের মানুষদের সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠলো। পীযূষ তবলা বাজাতেন, বেবু রবীন্দ্রসঙ্গীত গাইতেন, আমরা দল বেঁধে মিঠুল নজরুল গীতি করতেন, ফারুক আধুনিক গান করতেন, হাবিবা ডান্স করতেন, জলি ডান্স করতেন। তো এই মিলে আমরা একটা দল হয়ে যত অনুষ্ঠান আশেপাশে শহরে সবই আমরা করে বেড়াতাম। নানার বাড়িতে থাকতাম। নানার বাড়িতে 2 বন্ধু ছিল, বিশেষ 2 বন্ধু ছিল। একজন ছিল নীলকমল, একজন ছিল বলরাম। নীলকমল ওরফে নীলা, বলরাম ওরফে বলা। তো বিকাল হলে খুব ব্যায়াম করতাম, আবার কুস্তিও লড়তাম। আর এক বন্ধু ছিল, ওর নাম হচ্ছে আনন্দ। তা আনন্দ আমার সাথে বেশি ব্যায়াম ট্যাম করতো নিয়মিত। তা ও খুব শক্তি প্রদর্শন করে দেখে আমি ব্যায়ামে উদ্বুদ্ধ হলাম যে দাঁড়া, আমিও কিছুদিন ব্যায়াম ট্যাম করে ডন টন ভেজে টেজে শক্তি করে আসো, এবার চলো তুমি আর আমি কুস্তি লড়বো। তা এই কাম করতাম। তা ব্যায়াম করতে গেলে, কুস্তি লড়তে গেলে তো ভালো খাওয়ার দরকার। পরিবারের পক্ষে সম্ভব না, বিশেষ করে হিন্দু পরিবার ওই মাংস খেত না, মাংস বাড়িতে আনাই যেত না হিন্দু পরিবারগুলোতে। তখন কি করা যায়, পয়সাও নাই যে পয়সা দিয়ে প্রতিদিন আমরা মাংস কিনে খাবো। তখন 3 মাথা মিলে একটা পরামর্শতে দাঁড় করালাম যে তাহলে মুরগি চুরি করে খেতে হবে। এই কলেজ উঠো, কলেজ লাইফে কুস্তি লড়বেন? হ্যাঁ, কুস্তি লড়তে হবে, ব্যায়াম শক্তি পেতে হবে। পাড়ার আমাদের অদূরেই চকের ওই পাড়েই ছিল মুসলিম পাড়া বাইলাবিল, আর আমার নানার বাড়ি ছিল বার্থা। তো ওই বাইলাবিলের দিকে যেতাম, বিকালে যেয়ে ভিজিট করে আসতাম কার বাড়ির মুরগিটা চোখে পড়ার মতো। কারণ এর মধ্যে আমি জেনে নিলাম যে মুরগি কেমন করে চুরি করতে হয়, মুরগি কুক কুক করবে না, ডাকবে না, এগুলো শিখে নিলাম। তো রাত্রেবেলায়, রাত 10টা মানে গ্রামে গভীর রাত,
10টার সময় আমরা যেতাম। আমার দায়িত্ব হচ্ছে খোপে থেকে, মুরগির খোপ থেকে মুরগিটা বের করে পাস করে নীলার কাছে আমি দিয়ে দেবো, আমার দায়িত্ব শেষ। নীলু এনে অনেক দূরে গিয়ে বলরামের কাছে দেবে, নীলুর দায়িত্ব শেষ, বলরাম ঘরে পৌঁছে যাবে। রাত্রেই রান্না হবে, সে রাত 1টা 2টো পর্যন্ত জেগে রান্না বাড়া শেষ হলো, খাওয়া দাওয়া খেয়ে তারপরে ঘুমানো হবে। তবে সুখের ব্যাপার হলো কেউ কোনোদিন ধরতে পারেনি, আর মুখামুখি আঙুল তুলে বলতে পারেনি যে না তুমি মুরগি চুরি করেছো, সেটা করতে পারেনি। তারপর থেকে তো মানিকগঞ্জ ত্যাগ করা হলো, ঢাকায় চলে এলাম। সেই ঢাকার গল্প শুনবো মানে পরে জগন্নাথ। হ্যাঁ, তো ওখান থেকে ওই ব্যায়াম করার ব্যাপারগুলো স্টপ হয়ে গেল। আচ্ছা, তো সেই পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা শুনবো, কিন্তু আমরা একটু হাঁটি এবার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চলো। আমি আপনার সে বিশ্ববিদ্যালয় জীবনের কথা শুনবো, কিন্তু তার আগে আমার একটা ব্যক্তিগত আগ্রহ আছে। সেটা হচ্ছে আপনি পদ্মার পাড়ের কথা বলছিলেন, অনেক দুরন্তপনার কথাও বলছিলেন, কখনো কি নিজের হাতে ইলিশ ধরেছেন? হ্যাঁ হ্যাঁ, ইলিশ ধরেছি। আচ্ছা, আমার মেজো কাকা ছিল খুব মেসুয়া। হ্যাঁ, বাড়ির অলস সময়, এই যে এখন এই সময়টিতে, এটা কিন্তু গ্রামের অলস সময়, কাজ থাকে না। তা বাড়িতে তো পার্মানেন্ট 2টো 3টে চাকর থাকতো। এই সময় ওদের কি কাজ দেবে, ওদের নিয়ে আমার মেজো কাকা ইলিশ মেরে বেড়াতো। আচ্ছা, একদিন আমরা বায়না ধরলাম আমার গ্র্যান্ডফাদারকে, হ্যাঁ ওরা যায় আমাদের নেয় না, তুমি চলো আমরা ইলিশ মারতে যাবো। তো দাদু বুঝিয়ে যখন পারলই না, তখন মেজো কাকার বড় ছেলে আর আমি, এই দুজন হলো আমরা নৌকোর বাঁধি, আর আমার দাদু নিজে গেলেন, উনি হলো জেলে জাল ধরবে। আমরা যথারীতি জাল টাল নিয়ে, বাড়িতে 3টা নৌকা ছিল, বড় নৌকা নিয়ে তো ওরা চলে গেছে, তার ছোট নৌকাটা নিয়ে আমরা পদ্মায় গেলাম। যে 2বার ওটাকে ভাটি দেয়া বলে, আমরা 2বার ভাটি দিয়েছি। ভাটি দেওয়ার পরেই তো অনেক দূর যাওয়ার পর হঠাৎ দেখলাম দাদু বলে নৌকা জোরে পাও বলে, উনি দেখলাম ঠাক করে দাঁড়িয়ে টানছে ওই রশি টানছে। দেখলাম যে জালের শেষ মাথায় বড় একটা ইলিশ মাছ, রূপলি ইলিশ, তুলে নৌকাতে ফেললো, আর নৌকোর মাঝে খাট খাট করে লেজ দিয়ে 2টো বাড়ি দেওয়ার পরে ইলিশটা, ওটা তো একেবারেই স্বল্প সময় বেঁচে থাকে পানির উপর তুললে, আর আমাদের কোনো গতি নেই, তাড়াতাড়ি নৌকো বাও চলো বাড়িতে চলে এলাম। আর এছাড়া কালীগঙ্গাতে আমরা বিভিন্ন সময় মাছ ধরেছি, বিশেষ করে 71 সালে এত ইলিশ তখন কালীগঙ্গা নদীতে হয়েছিল যে আমরা সকালে বিকালে সে মানে মুড়ি মুরগির মতো ইলিশ ধরতাম, আর তখন টেস্টও ছিল অসাধারণ। দাদা এবার একটু জগন্নাথের কথা শুনতে চাই। সেখানে আসার পরেও তো আবার নতুন বন্ধু পেলেন, সেই বন্ধুরাও কি মানে ইউনিভার্সিটি রিলেটেড বন্ধু নাকি গানের? জগন্নাথে এসে বন্ধুত্ব পেলাম বটেই, তো বিশেষ করে ওখানেও এসে আমার শিক্ষকদের কাছেই আমি বেশি কাছে ছিলাম, আপন ছিলাম। বিশেষ করে জগন্নাথ কলেজে যিনি প্রিন্সিপাল ছিলেন বজলুর রহমান সাহেব, এত বেশি সঙ্গীত ভক্ত ছিল, এক পর্যায়ে আমাকে ওস্তাদ বলে ডাকতো, কিরণও বলতো না, ওস্তাদ এদিকে আসো। তো অনেক দায়িত্ব দিয়েছিলেন। দুপুরবেলায় উনি যখন খেতে যেতেন, ওই যে মানিকগঞ্জের প্রিন্সিপালের কথা বললাম, ঠিক একই। আমার ভাগ্যটা এত ভালো ছিল যে আমি এই ধরনের মানুষগুলোর পৃষ্ঠপোষকতা পেয়েছি গানের কারণে। উনি আমাকে নিয়ে যেতেন ওই ক্যাম্পাসের ভিতরে প্রিন্সিপাল হাউস কোয়ার্টার, ওই বাড়িতে নিয়ে যেতেন, পুরোনো আমলের বিল্ডিং, দোতলায় থাকতেন উনি, যে আমাকে খাওয়াতেন, একটু রেস্ট নিতেন, তারপরে বলতেন 2টা গান করো, হারমোনিয়ামটা বের করে দিতেন, 2টো গান করে আবার প্রিন্সিপাল আর আমি ক্লাসের দিকে আসতাম। মানে সেই বন্ধুর মতো ছিল, একেবারে বন্ধুর মতো। আর এমনিতে ঢাকায় একজন বন্ধু আমার খুব ক্লোজ হয়েছিল, সে হলো ঢাকাইয়া, এক অরিজিনাল ঢাকাইয়া, রহমত। তো রহমতের সাথে আমার প্রচণ্ড উঠা বসা ছিল, প্রচণ্ড আনাগোনা ছিল, কিন্তু মানে দৈবক্রমে চট্টগ্রাম রোডের একটি বাস অ্যাক্সিডেন্টেও মারা যায়। তো মারা যাওয়ার পর ওই বন্ধুটি আমি হারিয়ে ফেলেছি। আর তাছাড়া বেশিরভাগই ছিল আমার ওই সঙ্গীত নির্ভর বন্ধু, তার মধ্যে শিক্ষকই বেশি। আচ্ছা, তো তারপর তো আমি জানি যে গানের বাইরে যে বন্ধুদের সাথে আপনি সময় কাটিয়েছেন বিভিন্নভাবে। আজকে যখন কথা বলছেন, কোনো বন্ধুর কথা কি আলাদা করে মনে পড়ছে যে বন্ধুটাকে অনেক দিন ধরে হয়তো ওইভাবে মনে করা হয় না, বা খুব একটা
কথা বলা হয় না তার সাথে? সব বন্ধুদেরই মনে হচ্ছে এই জন্যে যে আমি যখনই ঢাকা শহরে ছুটে চলে এসেছি সেটা ছিল মূলত গানকে ভালোবেসে, সব বিসর্জন দিয়ে। যে মানুষ যেমন দ্বীপান্তরবাসী হয়, আমি তেমনই মনে হলো ঢাকায় দ্বীপান্তরবাসী হলাম। কথাটা এই জন্য বলছি, আমরা যখন মানিকগঞ্জ থেকে ঢাকা আসতাম সেই সময়, তখন রাস্তাটি ছিল অনেক দূর, 2টো ফেরি পার হতে হতো, 3বার বাস বদলাতে হতো। বুঝতেই পারছো যে কত দূর ছিল। তো সেই মানিকগঞ্জ ত্যাগ করে আমি ঢাকায় চলে এলাম সাথে লেখাপড়াও নিয়ে। সেটার উদ্দেশ্য সঙ্গীত, সঙ্গীত ছাড়া অন্য কিচ্ছু নয়। তো যার জন্যে সেই ছোটোবেলার বন্ধুদের কথা মনে তো অনর্গল পরে আমি পালা কীর্তন করে বেড়াতাম, যাত্রা গেয়ে বেড়াতাম, এক নাম কীর্তন করে বেড়াতাম, গ্রামে বিভিন্ন গ্রামীণ অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে গান করে বেড়াতাম। তো যাদের নিয়ে চলাফেরা করতাম ওদের কথা প্রচণ্ডভাবে মনে করে যে ওরাই বোধহয় আমাকে বলিয়ান করেছে। দাদা, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করলেন, সেখানে কি বন্ধু হয়েছিল নতুন করে কেউ? আমার আর ওই সঙ্গীতের বাইরে আর কোনো বন্ধু জন্ম নেওয়ার সুযোগ হয়নি বা পায়নি। আচ্ছা, তারপর দাদা আপনার কর্মজীবন শুরু হলো, একটু কর্মজীবনের বন্ধুদের কথা তো শুনতে ইচ্ছে করবে। তখন কাজের খাতিরে কিছু বন্ধু তৈরি হয়? কর্ম তো আমার মূল কর্ম হচ্ছে সঙ্গীত। সঙ্গীত ছাড়া আমি আমার প্রফেশন শব্দটির যা অর্থ সেটা বলতে আমি আমার সঙ্গীতকেই সবসময় বলি। কিন্তু আমার একটি পাশাপাশি একটি কর্ম ছিল, সেটা হলো শিক্ষকতা। আমি আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুলে দীর্ঘদিন ছিলাম, সরকারি চাকরি। আমরা অ্যাপয়েন্টেড হয়েছিলাম সরকারি শিক্ষক হিসেবেই। আমি প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম তেজগাঁ পলিটেকনিক গার্লস স্কুলে, ওখান থেকে ট্রান্সফার করে এখানে এসে অনেক কাহিনী। তো আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুলে একযোগে আমার 29 বছর কেটেছে। আচ্ছা, এই দীর্ঘ সময় বন্ধুত্ব গড়ে উঠেছে তো অবশ্যই? বন্ধুত্ব তো অবশ্যই গড়ে উঠেছে। আসলে কর্মজীবনের বন্ধুত্বটা কিন্তু বন্ধু হয় না, সহকর্মী হয়। কাজেই ওখানে আমি ঠিক ওই রকমভাবে বন্ধুত্ব বলতে পারবো না, এবং শুভাকাঙ্ক্ষী তাদের সাথে হৃদ্যতার অভাব ছিল না। আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে তারপরে আমি চাকরি ছেড়ে দিয়েছি। 13 সালে আমি চাকরি ছেড়ে দিলাম। তো সেই ক্ষেত্রে আমার প্রতি মমতা, ভালোবাসা এবং সহানুভূতি, সহযোগিতা কোনো কিছুর অভাব আমি আমার কর্মজীবনে, শিক্ষকতা জীবনে অপ্রাপ্তির কথা বলতে পারবো না। আমার ডিপার্টমেন্ট, শিক্ষা ভবন থেকে শুরু করে মিনিস্ট্রি, সবাই আমাকে মানে দারুণভাবে বন্ধুর মতো সহযোগিতা করেছেন, ভাইয়ের মতো সহযোগিতা করেছেন, আত্মীয়র মতো সহযোগিতা করেছেন। দাদা, আমরা এবার একটু সামনে যাই, একটু বসি। হ্যাঁ, সেখানে আপনার জন্য একটা চমক আমরা রেখেছি। আচ্ছা, নিশ্চয়ই চমকের অপেক্ষায় থাকলাম। অনেক গল্প শুনলাম, অনেক কথা শুনলাম। একটা প্রশ্ন আপনার কাছে একটু আমার রাখতে ইচ্ছে করছে কিংবা জানতে ইচ্ছে করছে, আপনার কাছে কি বন্ধুত্বের কোনো সংজ্ঞা আছে? বন্ধু হচ্ছে সেই যার সাথে কোনো স্বার্থ নেই, যার সাথে কোনো মতভেদ নেই, যার সাথে কোনো দেয়া নেয়ার ব্যাপার নেই, শুধু হৃদয়ের টান অনুভব করা যায়। সেই হচ্ছে আত্মার সাথে যার আত্মীয়তা, সে হচ্ছে বন্ধু। চমৎকার। এবং সেরকম একজন বন্ধুকে এখন আপনার সামনে যদি আমরা হাজির করি, কেমন লাগবে আপনার? সে তো মানে অভিভূত হওয়ার মতো ব্যাপার, কারণ এটা তো কল্পনা করাই খুব মুশকিল। ঠিক আছে, আমরা ডেকে নেই, দেখা যাক যে আপনাকে আমরা আসলে চমকে দিতে পারছি কিনা। আপনার তেমনই একজন বন্ধুকে প্লিজ আসুন, ওয়েলকাম। আরে শামসু, কেমন আছো? কেমন আছো? আর দোস্ত, অনেকদিন পর তোর সাথে সাক্ষাৎ হলো। অনেকদিন পর। ও আমার ছোটবেলার বন্ধু, স্বাগত আপনাকে। আমার হাই স্কুলের বন্ধুর কথা আমি বিগত সময়েও কয়েকবার স্মৃতিচারণ করেছি। সে গল্প শুনছিলাম, আমরা একটু বসি, বসে কথা বলি। স্কুলের দিনে তো দেখা হতোই, হ্যাঁ, আর ছুটির দিনগুলোতে হয় ওর বাড়িতে আমি যেতাম, না হয় আমার বাড়িতেও আসতো। আমি একটু আপনার বন্ধু, তার সাথে এখন বেশি কথা বলতে চাই। একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে আপনাদের বন্ধুত্ব সেই হাই স্কুল থেকে, তখন থেকে কি আপনারা বুঝতে পেরেছিলেন কিংবা টের পেয়েছিলেন কিনা বা মনে হয়েছিল কিনা যে আপনার সেই বন্ধুটি একসময় এভাবে গান দিয়ে সবাইকে জয় করবে? এটা একটা বিশ্বাস ছিল আমাদের, এই যে ও যখন 6-এ পড়া অবস্থায় ওর সাথে আমার পরিচয়। এই পরিচয়ের পর থেকেই ওর পরিবারের ওর এক কাকা সে গান করত, এবং আরও ওদের পরিবারটাই ছিল এই শিল্পী পরিবার বলা যায়, গ্রামীণ শিল্পী পরিবার। তো ও যখন গান গাইতো
তখন এই মানে পিছনে সব দাঁড়াইয়া যাইত। এমনকি স্বাধীনতার আগেই ওর এত জনপ্রিয়তা হয়ে গেল যে ও এলাকায় কোনো প্রোগ্রামে ওকে সবাই আমাকে বলে, ওই তোর বন্ধুরে, বন্ধুকে বললে তো বন্ধুকে পাওয়া যায়। হ্যাঁ তুই এটা বলে দিস। কিন্তু সেই জনপ্রিয়তার কারণে কখনো কি এমনটা, মানে খুব অনেস্টলি বলেন, কখনো এমন মনে হয়েছে যে আপনাদের বন্ধুদের কাছ থেকে একটুখানি, যেটা হয় না জনপ্রিয় হয়ে গেলে একটা দূরত্ব তৈরি করা বা একটু অন্য ধরনের আচরণ করা, তেমনটা কি কখনো পেয়েছেন? না 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 না, এমন কখনোই পাই নাই। আচ্ছা, দুজনের কি কোনো মজার ঘটনা মনে পড়ছে যে খুবই মজার, যেটা এখনো মনে করে আপনারা হয়তো? মজার ঘটনা তো আমাদের অনেক আছে, দুই একটা কি বলা যায়? দু একটা তো না, অনেক আছে, তার ভিতরে সপ্তাহ এখন মনেও নাই, তারপরে দু একটা মনে পড়ে। যেমন একবার ও আমাদের বাড়িতে গেছে, তো আমাদের বাড়িতে গেছে, আমার মা আবার ওই দিন যিনি কোথায় গেছিল, আমার ছোট একটা বোন, ও তখন বোধহয় 6 বা 5-এ পড়ে, 5-এ বোধহয় পড়ে। তো আমরা দুইজনে একটা হাঁস ধরছি আর কি, ওদের পোষা হাঁস, আমাদের বাড়ির হাঁস। তো দুইটা ওই আমার বোনটা করছে তুই রান্না করতে পারবি না, তো আমরা দুজনে সহযোগিতা করছি, ও রান্না করছে। তো রান্না করে ও কি রান্না করছে বুঝিনি তো, 5-এ পড়া মেয়ে, বাচ্চা মানুষ, এই হাঁসটা আমরা খেয়ে ফেলছি পুরাটা দুজনে। আমি যা খাইছি তার চেয়ে ও আমার পেটুক, ও তখন থেকে অনেক খাইতে পারতো, মাংসের প্রতি খুব দুর্বল। তারপরে মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজে আসার পরে তো অনেক দারুণ সব সময়ের কথা বলছিলেন। সময়ের কথা বলতে বলতে আমার কাছেও মনে হলো যে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সময়ের আমরা শেষের দিকে, নিশ্চয়ই, কিন্তু কথা বলে এতটাই ভালো লাগছিল, ইনফ্যাক্ট ভালো লাগেই যে এই বন্ধুত্বের ছটা আমরা ধরে রাখতে চাই, সেই রেশ ধরে অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। তবে এভাবে বিদায় নিব না, আমি একটু বিদায় নিয়ে এসে অবশ্যই দাদা আপনার কাছ থেকে একটা গান শুনতে চাইবো। তবে তার আগে দুজনকেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সময় দিয়েছেন আমাদেরকে, এবং এভাবেই বন্ধুত্ব নিয়ে খুব বেশি ভালো। না, তোমাকেও খুব ধন্যবাদ যে তুমি এত মজা করে কথা বলতে পারো এবং মজা করে কথাগুলো বের করে নিতে পারো, এবং এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বিদায় বেলায় চলে এলাম। যখন কথা বলছি চারপাশে একটা ঝড়ের আলামত, ঝড় মানে ভীতি কিংবা ভয়, কিন্তু সেই ঝড়ের সময়ে আপনার সাথে কোনো বন্ধুর যদি বিশ্বস্ত হাত থাকে, আপনি নিঃসন্দেহে সেই ভয় থেকে অনেক দূরে থাকবেন, ভীষণ ভালো থাকবেন। বন্ধুত্বের জন্য নানান ধরনের আদর্শ, দিক, মতামত, স্থান, কাল, পাত্র, বর্ণ, গোত্র অনেক কিছুর প্রয়োজন হয় না। অনুষ্ঠানের শেষে এসে আপনিও নিশ্চয়ই সেই কথাটা মন থেকে বিশ্বাস করছেন, বন্ধু বন্ধুই, বন্ধুত্বের জয় হোক। সেই আহ্বান শুরু করেছিলাম, সেই আহ্বান রেখেই শেষ করতে চাই আজকের বন্ধু তোমারই খোঁজে। আগামী পর্বে আবারও কোনো প্রিয় মানুষকে নিয়ে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। দাদা, আমরা গানটা শুনি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সেই বিখ্যাত লেখা, যেটার মূল সুর রুদ্র নিজেরই করা, আর এটার ইম্প্রোভাইজেশনটা আমার করা ছিল। রুদ্র বাংলার ছাত্র ছিল, তো ওই মাঠে বসে বসে ওরা তখন গাইতো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালাখানি, বাউলের এই মনটারে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।